সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সাথে আছি বাবু কামরুজ্জামান। রাজনীতি বিষয়ক আলোচনায় আমরা আজকে আলোচনা করতে চাই নির্বাচন নিয়ে সংশয় কেন, এই প্রশ্নকে সামনে রেখে একটু উত্তর খুঁজব। আমরা জানি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকেও নির্বাচন নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। সরকার আদৌ নির্বাচন দিবেন কিনা, আন্তরিক কিনা, এই প্রশ্নগুলো কিন্তু তিনি তুলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন। মোটা দাগে নির্বাচন নিয়ে আমরা ঐকমত্য কমিশনের বৈঠক দেখেছি, এরপরও কেন এই প্রশ্ন, তা নিয়ে আজকের এই আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি মাসুদ আহমেদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন রহিম হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি রহিম হোসেন প্রিন্স। আমরা শুরুটা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে করতে চাই, এই কারণে যে আমরা যে আলোচনা শিরোনামটি দর্শকদের বলছিলাম যে নির্বাচন নিয়ে সংশয় কেন, আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের যে বৈঠক হলো, সেই বৈঠকের পর আমরা সেখানে তো একটা নির্বাচনী আভাস পেলাম। প্রধান উপদেষ্টা সেখানে আন্তরিকভাবে জানালেনও ডিসেম্বরে নির্বাচন নিয়ে তারা কাজও করছেন। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন। সব মিলিয়ে এরপরও এই সংশয় সন্দেহের প্রশ্ন কেন উঠছে বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ জনাব রহিম হোসেন প্রিন্স এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। দেখুন, একটা স্বৈরাচারের পতন হয়েছে 5ই আগস্ট, তারপরে আপনি দেখেন প্রায় 7 মাস শেষ হয়ে যাচ্ছে। এই 7 মাসে আপনার বক্তব্য অনুসারেই যদি আমি বলি, তাহলে একমাত্র একটু আভাস পাওয়া ছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। ঐকমত্য কমিশনের যে আলোচনা হয়েছে, রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে এবং সেদিন আলোচনার পরে আপনারা দেখেছেন যে আজকে এমন কোনো আলোচনাই হয়নি, শুধু সূচনা বক্তব্য হয়েছে। কথাটা ছিল এইরকম। তাহলে ওই দিনের বক্তব্যে এমন কিছু সিদ্ধান্ত হয়নি। এখন মানুষ, আপনারা দেখবেন যে গত 16-17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় যে স্বৈরাচার ছিল, তাদের বিরুদ্ধে দেশের রাজনৈতিক দল, অর্থাৎ একমাত্র স্বৈরাচার সরকার এবং তাদের দোসর যারা ছিলেন তারা ছাড়া সকল রাজনৈতিক দল একটা ঐক্যমতে পৌঁছেছিলেন এবং এই স্বৈরাচার হটাবার আন্দোলনে দীর্ঘদিন তারা কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, গুম হয়েছে, হত্যা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে ওই স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল বিনা ভোটে, বিনা নির্বাচনে, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় একটা সরকার এবং একটি বিরোধী দল যেটা জনগণ দ্বারা নির্বাচিত হবে, ভোটার দ্বারা নির্বাচিত হবে। সেই প্রথাটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই ভোটাধিকারের যে প্রথা ছিল মানুষের, সেটা নির্বাচনে চলে গেছিল। সেই কারণে মানুষ এই 16 বছর নানা রকম নির্যাতন সহ্য করে আন্দোলন করে গেছিল। এই আন্দোলনের সঙ্গে একটা পর্যায়ে এসে 2024 সনের অগস্টের দিকে, অর্থাৎ জুলাই থেকে শুরু হয় কোটা আন্দোলন, কোটা বিরোধী একটা আন্দোলন। এবং এই কোটা বিরোধী আন্দোলনে আপনি লক্ষ্য করবেন, এটা প্রথম উদ্যোগ ছাত্ররা গ্রহণ করেছিল এবং পরবর্তী সময় দেশের রাজনীতিবিদ, সাধারণ মানুষ, কৃষিজীবী, শ্রমিক, এরা সকলে মিলে, কিন্তু রাজনৈতিক নেতা কর্মী, তারা সবাই মিলে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতেছিলেন। এবং এই কোঠা আন্দোলনে গিয়ে ওই সকল মানুষরাই কোঠা আন্দোলনের সঙ্গে, অর্থাৎ ছাত্রদের আন্দোলনের সঙ্গে রাজনীতিবিদ, দেশের সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সবাই গিয়ে সম্পৃক্ত হলেন। এবং সে কারণেই দেখবেন যে 5 তারিখে অথবা 5 তারিখের আগ পর্যন্ত যে মোমেন্টামটা অর্জন করা হলো আন্দোলনে, যার চরম পরিণতি গিয়ে আমরা 5 তারিখ এবং স্বৈরাচারের পতন বা পালিয়ে যাওয়া। সুতরাং আপনি কোনো কারো একক এই আন্দোলন এবং স্বৈরাচারের পতন, এটাকে যদি আমরা মনে করি বা এটার একমাত্র দাবিদার স্বৈরাচার পতনের কোনো একটি বিশেষ গোষ্ঠী আমরা বোধ হয়, তাহলে বাস্তবতাকে আমরা যা দেখেছি তার উপস্থাপনা ভিন্নভাবে করেছি। দেখুন, এই যে আবাসের কথা আপনি বললেন, আবাস নিয়ে কিন্তু যারা আন্দোলন করেছিল 16 বছর, তারা এই আবাসের অপেক্ষায় ছিলেন না। এটাকে কেউ কেবল নির্বাচনের কথা বলেছেন, ডিসেম্বর নাগাদ নির্বাচন হতেও পারে, এরকম হালকা কথাবার্তা মানুষ যারা আন্দোলনকারী ছিলেন এবং স্বৈরাচার হটাবার জন্য যারা নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন, তারা এইরকম হালকা কথা শুনে সন্তুষ্টি লাভ করার মতো কোনো কারণ নেই। যে কারণে, অর্থাৎ এখন যদি এমন হতো যে নির্বাচন একটা তারিখ নির্ধারণ করে একটা রোড ম্যাপ ঘোষণা করা হতো,
তাহলে কিন্তু দেখতেন এই যে সমস্ত বিক্ষিপ্ত কথা আছে মানুষের মত থেকে বা রাজনৈতিক দল বা নেতা কর্মীদের কাছ থেকে যে সকল সন্দেহের কথাগুলো বেরিয়ে আসছে এগুলো আসতো না। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াইলো দেখেন আপনি, আপনার নির্বাচন যদি না হয় এখন কি হচ্ছে, আমরা নানা রকম কথা দেখছি। আজকে আপনি বিএনপি মহাসচিব মহোদয়ের কথা উল্লেখ করে বলেছেন যে উনি সংশয় প্রকাশ করেছেন যে নির্বাচন নিয়ে। এখন এই নির্বাচন নিয়ে সংশয় কেন, এটাই আপনার প্রশ্ন, এবং আপনি আজকে টার্মটা ফিক্সই করেছেন। আমি ওইভাবে কথা করে সংক্ষেপ করে দিচ্ছি আপনাকে। এখন নির্বাচন নিয়ে সংশয় এই কারণে যে আপনি দেখবেন নির্বাচনের আগে যেমন অন্তরায় ছিল, সরকারের যে সকল ইন্ডিকেটরগুলো ছিল, যারা দেশে একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য দায়িত্বপূর্ণ ছিলেন বা দায়িত্ববান ছিলেন, সেই সকল প্রতিষ্ঠানসমূহ সরকার ধ্বংস করে দিয়ে, নীতিবোধকে বিসর্জন দিয়ে, বিলীন করে দিয়ে তাদেরকে সরকারের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন কমিশন বা তাদের একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরকে করেছিলেন, একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন। এখন সমস্যাটা হয়ে গেছে কোনখানটায়, যে এখন আপনি যদি সংস্কার, যেখানে যাবেন আপনি যে কোনো কথা বলবেন, জাতির যে কোনো প্রয়োজনের সঙ্গে এখন সংস্কার শব্দটা জড়িত হয়ে গেছে। এখন এই সংস্কার আপনি দেখেন, জাতির আকাঙ্ক্ষা যদি হয় একটা গ্রহণযোগ্য নির্বাচন, মানুষ ভোট দিয়ে তার সরকার এবং বিরোধী দল নির্বাচন করা, তাহলে আমাদের সকলের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য কি কি অন্তরায় ছিল। এই সরকার যেটা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তাদের দায়িত্বই হয়েছে, হওয়া উচিত ছিল এটা, যে তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এবং যে সকল অন্তরায় গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাধা ছিল সেগুলোকে দূর করে গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে দেখেন, এখন আপনি স্বৈরাচার পতনের পর আপনি দেখেন বিক্ষিপ্তভাবে আমরা নানা রকম কর্মকাণ্ড কিন্তু আমাদের চোখে আসে, এবং একটা জিনিস লক্ষ্য করেন, বাজার দর, দেশের অর্থনীতির পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা, এই সব কিছুতেই কিন্তু মোটামুটি একটা প্রশ্ন লেগেই আছে। এখন সমস্যাটা হয়ে গেল কি, আপনি পতিত স্বৈরাচার তারা কিন্তু নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়েও যাচ্ছে। হ্যাঁ, এখনও তারা দলগতভাবে বা ঐক্যবদ্ধভাবে বা ব্যাপক আকারে তারা, কিন্তু মনে রাখবেন আপনারা যদি সংস্কারের নাম দিয়ে এই সরকার মনে করে যে না আমরা নির্বাচনটাকে সংস্কার শেষ না করা পর্যন্ত, তাহলে এই সংস্কার শেষ করতে 5, 7, 10 বছরও লেগে যেতে পারে। তাহলে আপনারা আসলে কি হচ্ছে, আমি কথাটা এইভাবে শেষ করেছি, আমি বুঝতে পারছি কথাটা আমি এইভাবে শেষ করি। এখন সংস্কারের নামে যদি অহেতুক কালক্ষেপণ হয়, তাহলে পতিত স্বৈরাচার এই সময়ের ব্যবধানে নতুন করে আবার সংগঠিত হচ্ছে কিনা সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকে যারা নির্বাচনের সঙ্গে সংস্কার জড়িয়ে দিয়েছে তাদের এই কর্মকাণ্ডে নির্বাচনের, জাতীয় নির্বাচনের বিলম্ব হওয়াটাই কি তাদেরকে আবার কোন রকম পুনর্বাসনের কোন দিকে আমরা ভুল পথে যাচ্ছি কিনা সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসতে চাই, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। নির্বাচন নিয়ে বারবারই প্রধান উপদেষ্টার থেকে আন্তরিকভাবেই যতবার কথা বলেছেন তিনি বলেছেন, হয়তো দিন তারিখ বলেননি। আপনারা গতকাল নির্বাচন কমিশনে গেলেন, সেখানে অনেক রিকোয়ারমেন্ট নিশ্চয়ই দিয়েছেন, সেটাও আমরা শুনতে চাই। আপনি মনে করেন কিনা যে নির্বাচন নিয়ে আসলেই সংশয় রয়েছে? মির্জা ফখরুল ইসলাম সন্দেহের কথা বলছেন, সরকার আদৌ নির্বাচন দিবেন কিনা, সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন, একই সঙ্গে নতুন দল গঠনের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা না, জনগণ মেনে নেবেন না, এই ধরনের কথাগুলো আজকেও তিনি বললেন। আপনার কাছে একটু জানতে চাইব যে নির্বাচন কমিশন থেকে কি বার্তা দিলেন এবং পেলেন, এবং একই সঙ্গে আপনার কাছে কোনো সংশয় আসলে স্পষ্ট কোনো সংশয় দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আমি রাসেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি মানে এর আগেও বলেছি, আজকেও খুব সুনির্দিষ্ট এবং স্পষ্ট করে কয়েকটা কথা বলি। প্রথমত, নির্বাচন নিয়ে সংশয় কেন? আমার বিবেচনায় প্রথম কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করছেন না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি প্রধান উপদেষ্টার কথা বলেছেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকের কথা বলেছেন, সেখানে তিনি একরকম কথা বললেন, তাতে সাধারণ মানুষের একটা বুঝ হয়েছে। বুঝটা কি, তাও আমি যদি সহজ করে বুঝি, কারণ ওনার একটা জেনারেল পজিশন অনেকদিন ধরে যেটা বলছেন যে আমি ঐক্যমত্যের ভিত্তিতে করব। তো ঐক্যমত্য মানে কি? গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে, ধরুন বোঝার জন্য যে সংবিধান পরিবর্তন করতে হবে, ওইখানে আপনি ঐক্যমত্য মানে আপনি প্রায় 100% করার চেষ্টা করবেন। কিন্তু নির্বাচন এবং অন্যান্য এই ধরনের প্রশ্ন, সেটা তো আপনি
অধিকাংশ দলগুলো কিভাবে সেটাই বিবেচনা করবেন। তাহলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অধিকাংশ দল কিন্তু পরিষ্কার করে বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে না, আগে জাতীয় সংসদ নির্বাচন। তাহলে উনি এটা বলার পরেই পরের দিন থেকে দেখছি অনেক উপদেষ্টা অনেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন, কেউ বলছেন আওয়ামী লীগ কি করলে রাজনীতি করতে পারবে, নতুন ফর্মুলা দিচ্ছে। কে তিনি আমরা বুঝি না, মানে এইটা বলার মতো কে? তাহলে মানুষের মনে সংশয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেটা বলল ওই আলোচনার পরে তো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না ইজি হয়ে গেছে, যে কেউ বুঝবে। আপনাকে দায়িত্ব দিলে বা আপনি আরেকজনকে দায়িত্ব দেন, তিনি কিন্তু গড় করে বলে দিতে পারবে এইটার ফলে কি করা উচিত ছিল। সেইটা না করে যখন আরেকজন উপদেষ্টা নানা কথা বলে তখন এই প্রশ্নবোধক চিহ্ন হয়। তার মানে দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমার যে প্রধান উপদেষ্টা বলল অন্যরা এমন এমন কথা বলছেন তাতে নির্বাচন নিয়ে সংশয় হচ্ছে। 3 নম্বর এবং মূল কথা আমি বলি, সেটা হচ্ছে একটা সন্দেহ অবিশ্বাস এটা দূর হচ্ছে না, এমনকি আমাদের কাছেও দূর হয়নি, যে আলটিমেটলি তারা ঝুলিয়ে দিতে চায় কিনা। অনেক কারণের মধ্যে 2টা ছোট কারণ বলি, একটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ওই যে ক্ষমতায় থেকে কিংস পার্টির কথা যেটা বলা হচ্ছে, ওই রকম একটা করে তাদের জন্য সময় দরকার এবং তাদেরকে একটা বিশেষ জায়গায় নেওয়ার জন্য কিনা। আর একটা হচ্ছে এর বাইরে অন্য কিছু আছে কিনা, যেটা এখনো আমাদের হয়তো অজানা। কিন্তু আমরা অন্য কিছু আছে না কিনা থেকে বলছি যে অজানাটা ওনাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা কিন্তু অপশক্তিকে সুযোগ করে দেবে। এই হচ্ছে সুনির্দিষ্ট। এবারে ডক্টর ইউনূস নিজে তো কোনো রাজনৈতিক দল করবেন না সেটি বলেছেন, স্পষ্ট করেছেন। না, সেটা তিনি উনি দীর্ঘমেয়াদী স্পষ্ট করলেও- ক্ষমতায় থাকবেন না সেটিও বলেছেন যে তিনি। উনি না করলেও আমি 2টা কথা না বলে পারছি না, কারণ উনি তো এর আগে অন 11-এর সময় পার্টি করার চেষ্টা করেন না, এবার করবেন না। কিন্তু ইতিমধ্যে তিনি যদি বলেন এক পেশে অবস্থান তো নিয়েছেন ছাত্রদের, তিনি এখনো যেন ছাত্রদের, এমনকি ছাত্র যখন দল গঠন করবে এই কথা বাইরে তাকে জিজ্ঞেস করা হলো, আমরা বিদেশি মিডিয়াতেই যদি আমি ভুল না করি, সেখানে তিনি বললেন যে হ্যাঁ ওরা করুক, সেটা পর্যন্ত অন্য জিনিস। কিন্তু এটা বলার মধ্যে যে ডিফেক্ট, তিনি এরকম কথা বললেন, নিশ্চয়ই আপনারও মনে আছে, যে তারা এই ধরনের যে রাজনৈতিক মধ্যে যে তারা ভাবটা এরকম যেন খারাপ না হয়ে যায়। তার মানে প্রচলিত রাজনীতিকে তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ করলেন। তাহলে সেইটা কি উদ্দেশ্য সময় বলে দেবে। এবার আমি ছোট করে বলি, গতকাল নির্বাচন কমিশনে আমরা গিয়েছিলাম, কারণ বাস্তব কথা হচ্ছে ধরেন যদি সংস্কার কমিটি না হতো, খালি আমি খুব সহজে বলি, উকিল সাহেব আছেন উনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন, আমাদের নির্বাচন কমিশনে কিন্তু প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব তারা পালন করতে পারত। আমাদের সেরকম অনেক অধিকার তাদের আছে, আমরা বুঝতে গিয়েছিলাম তাদের সাথে। আমি এসে যেটা ওইখানে টেলিভিশনে বলেছি, পরিষ্কার বুঝ যেটা বলেছি, মধ্যে কথা হলো নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে আছে, তারা দেরি করছে। সরকার যদি তাদেরকে বলে যে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করো, তারা করতে পারবে। এই কথাটা আমরাও তাদেরকে বলতে গিয়েছিলাম যে আপনাদের কোনো কন্ট্রোভার্সিতে যাওয়া উচিত না, এটা ঠিক, কারণ আপনারা একটা রেগুলার ধরেন সংসদ ছিল, ভেঙে গেছে, তাহলে 3 মাসের মধ্যে আপনারাই ঘোষণা দিতেন। ওনারা আমাদেরকে বলেছেন যে দেখেন আপনারাই তো নির্বাচিত করছেন, আমরাও আপনাদের, সরকারও আমাদের, কিন্তু আমরা যেহেতু রেগুলার সময়ের মতো না, সুতরাং এখন তো আমাদের নির্ভর করতে হচ্ছে সরকার কি বলবে। তবে আমাদের কথা শুনে মনে হয়েছে তারা অনেকে যে কাজগুলো করছে, তাদের লোকবল কম্পিউটার কিছুটা আছে সংকট, সেটা কোনো সমস্যা আমরা মনে করি না। তাদেরকে সিদ্ধান্ত দিলে অল্প দিনের মধ্যে কাজ করা সম্ভব। এবং আমাদের দিক থেকে আমি যে কথাটা কালকে বলেছি আবার আপনার মাঝে উত্থাপন করতে চাই, পুরো দেশবাসীকে জানাই, যেটা সুস্পষ্ট বক্তব্য। এক, বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন প্রথম ইনিংস নাকি তিনি শেষ করেছেন, তো 6 মাসে ইনিংস, এবং এর আগে কিন্তু বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলো, এখনও কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে ফার্স্ট ইনিংসে আমরা এটা দেখতে পারিনি, বরঞ্চ কি হয়েছে, মানুষ স্বস্তি চেয়েছিল, পুরো স্বস্তি দিতে পারেনি, মানুষের মর্যাদা দিতে পারেনি, ভয়ের রাজত্ব আছে, এবং ভাঙচুর, বুলডোজার, নতুন ধরনের ঘটনাবলী, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই জটিলতাগুলো আমরা দেখছি। তা বলেছি আপনি তো প্রথম ইনিংসে জনমনে কিন্তু স্বস্তি ফিরিয়ে আনতে পারলেন না, সুতরাং দ্বিতীয় ইনিংসের মধ্যেই আমরা আশা করব সুষ্ঠু নির্বাচনে যা 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 সংস্কার করা দরকার, যথেষ্ট টাইম দ্বিতীয় ইনিংস, তার মধ্যে দিয়ে নির্বাচনও করা সম্ভব। আরেকটা বলেছি তৃতীয় ইনিংস শেষ হওয়া তো দূরের কথা, তৃতীয় ইনিংসের শুরুতেই আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। এখন যদি উনি এই কাজটি সুনির্দিষ্ট করতে পারেন তাহলে আমার ধারণা নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকবে না। এখন আবার একটা কথা রিপিট করে এই পর্বে শেষ করি, ওই যে বলি যে হ্যাঁ আমি শুনবো সবার কথা, সবাই কি বলে এইটা বলে করব। তো আমার ধারণা ওই দিন ওই এজেন্ডা না থাকলেও ওই যে বৈঠকটা উনি করলেন ঐক্যমত্য কমিশনের, সেই দিন
বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা শোনেন। তাহলে রাজনৈতিক দলগুলো কি বলেছে? সংস্কারে তো কেউ আপত্তি করে নাই, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের কথা জাতীয় সংসদ বলে। তাহলে এটা আপনি গ্রহণ করেন, ডাকেন, আমাদেরকে কিভাবে করতে হয় দেখব। আর স্থানীয় সরকার একজন আর একটা কথা বলেছে, সেই উত্তরও পরিষ্কার করে দিই। তিনি নতুন তত্ত্ব আবার নিয়ে এসছেন, কি এটা আগের পুরনো তত্ত্ব, যে ওইখানে স্থানীয় সরকার না করলে কাজে ঘাটতি হচ্ছে, না হলে এটা আমি বলবো এক ধরনের হুমকিও, আমরা প্রশাসক বসাবো। নো, আপনি ইচ্ছামতো প্রশাসক বসাবেন আর নতুন কিংস পার্টিতে নেওয়ার চেষ্টা করবেন বা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে বলে নিয়ে কিংস পার্টির মধ্যে দেবেন, এই দায়িত্ব আপনার না। সরকার যদি প্রকৃত অর্থে এই সংকটে থাকে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলোর সাথে বসুক, স্থানীয় সরকারে কি করতে হবে, আগামী এই বছর শেষ হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচন দিলে যে মাসগুলোতে থাকবে কিভাবে করতে হবে সবাই মিলে বুদ্ধি বের করতে পারবো, কোনো সংকট থাকবে না। সুতরাং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত এবং দৃশ্যত নির্বাচন কমিশনের ভূমিকা না দেখা পর্যন্ত এই সংশয় থাকবে। এই সংশয় দূর না করা পর্যন্ত কিন্তু দেশের স্থিতিশীলতাও আসবে বলে আমার মনে হয় না। অনেক অপশক্তি নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইবে, যা আমাদের একেবারেই কাম্য না। এবং এই ধরনের কোনো যদি সংকট হয়, এ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারকেই নিতে হবে। জি, তার মানে আপনি নির্বাচনের সংশয়ের কথা বললেন। আমরা আসবো আপনার কাছে আবারও, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে আবারও আসতে চাই। আজকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার, যিনি সাবেক প্রধানমন্ত্রী, নাইকো মামলা থেকে অব্যাহতি পেলেন। আমরা একটু জানতে চাই যে এই যে মামলার অব্যাহতি, এমন একটা সময় অব্যাহতি যখন সামনে আমরা নির্বাচন নিয়ে একটা আলোচনা করছি, অর্থাৎ এটাও একটা নির্বাচনী হাওয়া বা নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী প্রক্রিয়ারই অংশ মনে করেন কিনা? দেখুন, আমি আপনার সঙ্গে, আপনি যেভাবে উপস্থাপন করছেন আমি ঠিক ওইভাবে আপনার সঙ্গে একমত হতে পারছি না। এই নাইকো মামলাটা 16 বছর যাবৎ চলছিল এবং এই 16 বছরের এর কারণ ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়াই ছিল এই নাইকো মামলার উৎপত্তির মূল কারণ। এবং আপনি জানেন যে এই মামলাটার শুরু থেকে আমি, আমার প্রয়াত বন্ধু জনাব সানাউল্লাহ মিয়া এবং আমাদের সিনিয়র আইনজীবী যারা ছিলেন জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আমিনুল হক থেকে শুরু করে আমাদের অনেক বন্ধুরা এই মামলার সঙ্গে আমরা জড়িত ছিলাম। ইতিমধ্যে তাদের অনেকেই পৃথিবী থেকে চলে গেছে। এই নাইকো মামলাটায় ঘটনাটা কি দেখেন, নাইকো একটা কানাডিয়ান কোম্পানি, এখানে অনুসন্ধান কাজের জন্য তারা আওয়ামী লীগ সরকার নীতি নিয়মকে উপেক্ষা করে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই নাইকোর সঙ্গে চুক্তি করেছিল। এবং এই চুক্তি করার পরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তিনি আওয়ামী সরকারের করা চুক্তিকে পরবর্তী সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে সরকারের উপরে যতটুকু দায়িত্ব এসে বর্তায় সেইটুকুই তিনি কেবলমাত্র ওই সরকারের আমলে হয়েছে। ভার্চুয়ালি সরকারের করা সিদ্ধান্তের ম্যাডাম খালেদা জিয়া এখানে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই, নাইকার চুক্তির সঙ্গেও তার কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু তারপরে 11 সরকার তারা কি করলেন, 7 তারিখে একটা মামলা করলেন, সেই মামলা করে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং 9 তারিখ ম্যাডামের বিরুদ্ধে মামলা করে তাকে সেই মামলা গ্রেফতার দেখানো হলো। এর উদ্দেশ্য ছিল এই যে একটা রাজনীতিকরণ। আপনি লক্ষ্য করবেন 111 সরকারের সময় একটা রাজনীতি শুরু হয়েছিল এবং সেই রাজনীতি শুরু হয়ে যেটা হয়েছে যে তখন চাইছিলেন যে যারা রাজনীতি, আপনি দেখবেন আমি অনেকগুলো কথা আমার বলতে ইচ্ছা করছে, সেটা হলেই এই রাজনীতিকে নির্বাচনে পাঠাবার জন্যই কিন্তু এই 11 সরকার। এবং আমার বন্ধু জনাব প্রিন্স একটু আগে একটা কথা বলেছেন যে প্রফেসর ইউনূস কিন্তু তখন চিঠি লিখেছিলেন দেশের মানুষের কাছে যে তিনি ইলেকশন রাজনীতি করতে চান, কিন্তু তার খুব একটা ভালো রেসপন্স জনগণের কাছে পায় নাই বলে তিনি কিন্তু মনে রাখবেন সেই 11 সময় যারা রাজনীতির মাঝখান থেকে নতুন রাস্তায় চলে রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থাৎ রাজনীতিকে ব্লেম দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পায় তারা করেছিলেন এবং তাদেরকে ওই সময় যারা সহযোগিতা বা সাহায্য করেছিলেন তারা কিন্তু এখনও তাদের প্রক্রিয়া কিন্তু এখনও চলমান। তো এই নাইকো মামলাটা যেটা হয়েছে, ম্যাডামকে অব্যাহতি দেয়নি, এই মামলা বিচার চলছে।
ম্যাডাম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পরে তিনি এই মামলায় গ্রেপ্তারের আগে আলিয়া মাদ্রাসায়, জেলখানায় এবং সর্বশেষ এই পরবর্তী সময়ে এই আদালতে পর্যন্ত ম্যাডাম খালেদা জিয়া এই মামলায় এমনও সময় গেছে রোজার সময় সপ্তাহে 3 দিন তিনি সেখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছিলেন। এই মামলাটা করাই হয়েছিল এই কারণে যে ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি, এবং আপনি লক্ষ্য করবেন 2018-তে যখন বিএনপি নির্বাচনে 14তে নির্বাচনে গেল না, বিএনপি 18তে নির্বাচনে যাওয়ার সময় কি দেখা গেল যে ম্যাডাম খালেদা জিয়াকে একটা আদালতকে নিয়ন্ত্রণ করে এবং ওই সকল বিচারকদের যাদেরকে দিয়ে সাজা দিয়েছিলেন তাদেরকে দিয়ে ইনসেন্টিভ দিয়ে তাদেরকে ম্যাডামকে সাজা দেওয়া হলো। ম্যাডামের নির্বাচনে ওই একটি বিচারিক আদালত কেবল সাজা দিয়েছিল। আমার মনে আছে ম্যাডাম 3 আসনে নমিনেশন দাখিল করলেন, কিন্তু নির্বাচন কমিশন তো হিজ মাস্টার ভয় ছিল স্বৈরাচার সরকারের, তারা কি করলেন ম্যাডামকে ডিসকোয়ালিফাই করলেন। দুর্ভাগ্য কোথায় দেখেন আপনি, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে মোফাজ্জল হোসেন মায়া, তারপর ওই যে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, এরা সবাই নির্বাচন করলেন, ইলেকশন কমিশন তাদেরকে ডিসকোয়ালিফাই করলো না, তাদের নির্বাচন মনোনয়ন বাতিল হলো না, কিন্তু ম্যাডামের নির্বাচন বাতিল করা হলো। অর্থাৎ এই মামলাগুলো একটার পর একটা রাজনৈতিক, যে অর্থাৎ দুদককে ব্যবহারই করা হইতো। দুদকের জন্ম যেই আমরা একটু না, আমি লাস্ট লাইনটা এইভাবে বলছি যে দুদককে আসছিল, দুদক এদেশে নিরপেক্ষ বা স্বাধীনভাবে দুর্নীতি এলিমিনেট করার জন্য, কিন্তু আওয়ামী স্বৈরাচাররা কি করলেন, তাদের বিরোধী রাজনৈতিক দলকে এলিমিনেট করার জন্যই এই দুদককে ব্যবহার করা হলো। অর্থাৎ দুদক ছিল বিরোধী রাজনৈতিক দল, মানে কি বলবো, এটা দমন কমিশন। সেই কারণে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা। সুতরাং নাইকো একটা মামলা শুধু রাজনৈতিক হয়রানির কারণে, ম্যাডামের ইমেজটাকে মেলাইন করার জন্য, বিএনপিকে মেলাইন করার জন্য এই মামলা পাতানো মামলা ছিল। যে আমরা আজকে খালাসের মধ্যে এটা প্রমাণিত হলো যে স্বৈরাচার সরকার ম্যাডামকে, অথচ যেই শেখ হাসিনা এই মামলার জন্য দায়ী, তিনি কিন্তু আওয়ামী লীগের সভাপতি গোপালগঞ্জের তাকে বিচারক বানাইলেন হাইকোর্টের বিচারপতি, এবং তার আদালতে আওয়ামী লীগের সভাপতি কি করলেন, গোপালগঞ্জের সভাপতির আদালত থেকে খালাস পেয়ে চলে গেলেন। আমি আপনার কাছে আবার আসবো রহিম হোসেন প্রিন্স। আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসটা কিরকম, এই যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করার চেষ্টা করেন এবং এলিমিনেট করেন, এই এলিমিনেশনের একটা রাজনীতি চলতে থাকে। তো আমরা এখন আবার দেখা যাচ্ছে বিভিন্ন জনকে ট্যাগ করা হচ্ছে। তো এই আমাদের যদি 53 বছরের রাজনীতি, যদি এটা সস্তা রাজনীতি বলবেন কিনা, এইটা আসলে এখন জনগণের সামনে উন্মুক্ত কিনা, এটারই তো পরিবর্তন মানুষ চাচ্ছে, সেই পরিবর্তনটার জন্যই তো সংস্কারের কথা বলছে। সেটা নিয়েই তো আবার দেখা যাচ্ছে যে আপনারা অনেক বেশি চাপ প্রয়োগ করছেন বা অস্থির হয়ে উঠছেন কিনা। না, আমার মনে হয়, আমি জানি না এই পর্বে আপনি আমাকে সময় দিতে পারবেন না। প্রথম কথা, মোটেই আমরা চাপ মানে প্রচার করছি না, চাপ দিচ্ছি না, অস্থিরও হচ্ছি না। বরঞ্চ আপনি যেটা বলেছেন সেই পথ তো আমরাও খুঁজতে চাই, যে আসলে তো 53 বছরে আমরা যা পারিনি সেইগুলো আমাদেরকে করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন একটা ফু দিয়ে করবেন, হঠাৎ করে করবেন, এটা ভুল চিন্তা। কিন্তু আবার এটা হচ্ছে আবার নির্বাচন হয়ে গেল, আবার যদি আগের মতোই চলতে থাকে, সেই তো কথার কথা আমি বললাম, নির্বাচন না হয়ে আপনি কি করতে পারছেন? আপনি তো পারছেন না, আপনাকে তো ফিরে যেতে হবে গণতন্ত্রের কাছে, মানুষের কাছে। আমি একটা প্রসঙ্গক্রমে এইটুকু উদাহরণ দিই। ধরেন, এটা তো সত্য, নাইকো দুর্নীতি তো হয়েছে, এটা তো সত্য। আপনার 21শে আগস্টের বোমা হামলা সহ ঘটনাগুলো ঘটছে, এক একটা মামলায় দেখছে এক একটা সরকার আসলে এক একটা ঘটনা ঘটে। এটা তো সত্য। যে পরিমাণ উগ্রপন্থীরা ছিল, এই যে এইবারের ঘটনার পরে তারা অনেক জায়গা থেকে জেল ভেঙে বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে এখনো ধরা যাচ্ছে না, এটা তো সত্য। এই সময় এমন এমন অনেক কিছু জামিন হয়েছে যেটা একটা অন্যায় হয়েছে, তাদেরকে কিন্তু জেলে ভরা দরকার ছিল। তাহলে এইগুলো হচ্ছে কেন? হচ্ছে একটা বড় কারণ হচ্ছে আমাদের আইনের শাসন নাই, সুশাসন নাই, এবং তার একটা ফান্ডামেন্টাল জায়গায় ন্যূনপক্ষ যদি ভোটের গণতন্ত্রটাকে আমরা থাকতো, নিয়মিত স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতো এবং আলাপ আলোচনা, ভয়কে বাদ দিয়ে আপনি যদি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে পারতেন এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারতেন, তাহলে কিন্তু আমরা এগোতে পারতাম। তা সেই কাজটাই তো বরাবর ডিস্টার্ব হয়েছে। যে যখন ক্ষমতায় আসছে, আপনি কম বেশি হতে পারে নিজের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, এটাকে বিবেচনা করেছে। তা সেইটা করতে গেলেও আপনাকে ফিরে যেতে হবে ভোটের কাছে, নিশ্চয়ই ভোটের কাছে। সেই জন্যই কথা হচ্ছে, অস্থিরতার কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই সংস্কারের নামে যারা এই যে
ভোটের বিষয় বা গণতন্ত্রের ধারাকে ঝুলিয়ে রাখতে চাইছে, আমি দেখছি তারা একটা নতুন ধরনের সংকট তৈরি করতে চাইছে, যেটা মানুষকে আরো হতাশ করবে। সেটাও মানুষ মানবে না, সেটাও মানুষ মানবে না। আমি মানা মানার থেকে বলছি আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। এখন মানুষের মধ্যে মনে করতে হবে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, হুট করে কিছু হবে না। আমরা যদি গণতন্ত্রের পথে যাত্রা করি, আমাদের মানুষের চয়েস যদি ঠিকমতো করতে পারি, তাহলেই দেখবেন আমাদের এক সময় না এক সময় আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। জি, সেই এক সময়টাই আসলে কত দূর সেটাই আমাদের এখন দেখার বিষয়। দর্শক, আলারাম স্টিল ইনসাইড পলিটিক্সে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা কথা বলছি নির্বাচন নিয়ে কেন সংশয় এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আলারাম স্টিল ইনসাইড পলিটিক্সে, সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি নির্বাচন নিয়ে সংশয় কেন এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। স্বাগত জানাচ্ছি রুহিন হোসেন প্রিন্স। আমরা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমরা বিরতির আগে নির্বাচনের সংশয়ের বিষয়টা নিয়ে বলছিলাম এবং একই সঙ্গে নাইকো মামলার অব্যাহতির বিষয় নিয়েও আপনি বলছিলেন। মোটা দাগে এই যে মামলা খেলা, এটাকে যদি বলা হয়, একটা দল যখন ক্ষমতায় থাকছে আরেকটা দলকে মামলায় ফেলে দিচ্ছে, আরেকটা দল যখন চলে যাচ্ছে, এবং একই সাথে এলিগেশনের যে রাজনীতি, অর্থাৎ এলিমিনেশনের রাজনীতি, যেটাকে আসলে সস্তা রাজনীতির একটা পদ্ধতিতে আমরা চলেছি এতদিন ধরে। আমরা তো একটা সংস্কারের কথা বলছি, আমরা নতুন একটা পরিবর্তিত প্রেক্ষাপট পরিস্থিতির কথা বলছি, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষায় যেতে হলে শুধুমাত্র একটা নির্বাচন হলো, নির্বাচন হয়ে এখন যে দলই ক্ষমতায় আসুক, মনে করেন কিনা যে না তাতে আমরা আসলে একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়ে যাব, নাকি আমাদের আসলে সিস্টেমগুলোতে গলদ রয়েছে, সেই সিস্টেমগুলোকে চিহ্নিত করে আমরা আদৌ কি পরিবর্তন করতে পারবো? দেখুন, আপনি অনেকগুলো কথা বলেছেন। এই কথাগুলোর যদি আমি উত্তর দিই তাহলে মনে হয় সব সময়টা আমাকেই দেওয়া উচিত। আমি আপনাকে একটা কথা বলি, আজকে সব কিছুর মূলে আপনি যে কথাটাই বলবেন, মানুষের স্বপ্ন বাস্তবায়ন, এখন যেটা অতীতে যে স্বপ্ন দেখে আসছে, এখন যে স্বপ্ন দেখছে আগামীর স্বপ্নের জন্য, প্রত্যেকটা কথার সঙ্গে একটা শব্দ চলে আসছে সংস্কার। এই সংস্কার দেখতে গিয়ে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। কেন হতাশ হচ্ছে? দীর্ঘদিন নির্বাচনের ব্যাপারটা দেশে ছিল না, এটা কিন্তু মূল কারণ। আপনি বলছেন একটা সরকার আসলেন, আপনারা যারা আজকে সংস্কারের নামে যে সকল প্রস্তাবনাগুলো আসছে, সেইগুলোকে যদি আপনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে দিয়ে দেন, রাজনৈতিক সরকার পরবর্তী সময় এসে ওই সময়কার সময়ের প্রেক্ষিত বিবেচনায় এটা কতটা বাস্তবায়নযোগ্য হবে, সেটা তো আজকে আপনি অনুধাবন করতে পারবেন না। তাহলে আপনি একটা পরিকল্পনা তো বটেই আছে। পরিকল্পনা, রাজনৈতিক সরকার যতদিন ক্ষমতায় ছিল ওরা পরিকল্পনা তো প্রত্যেকের ছিল। আপনি সংস্কার, এই দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর, কিন্তু জনগণ তো প্রতারিতই হয়েছে। দেখেন, জনগণ প্রতারিত হয়েছে, জনগণ প্রতারিত হয় নাই, এই কথাগুলো আমার বক্তব্যটা আমি ওভাবে দিচ্ছি না। আমার বক্তব্যটা হলো এই সরকার যে ধারাবাহিকতায়, এর মধ্যে নানা বিচ্যুতি হয়েছে আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনি দেখেন, আজকে সংস্কার শব্দটা যখন সব কিছুর সঙ্গে জড়ে দেওয়া হচ্ছে, এই সংস্কারে কি হচ্ছে? তাহলে এই সরকারকে দেখেন, আপনি এমনও কথা হয়েছে, আজকের বিএনপির মহাসচিব মহোদয় বলছেন যে সরকারকে ব্যবহার করে যদি কিংস পার্টি লাইক কিছু কেউ করতে চায়, তাহলে এখন এখানে হচ্ছেটা কি? মানুষের মধ্যে এই সন্দেহের দানা বাঁধছে কেন যে সংস্কার একটা উপলক্ষ হিসাবে ক্ষমতায় থাকাটাকে দীর্ঘায়িত করার একটা অপকৌশল হিসাবে মানুষ দেখা শুরু করেছে। আপনি বলেছেন মানুষের মধ্যে আশার তৈরি হয়েছিল, মানুষ ইতিমধ্যে আশাহত হয়েছে কিনা সেই জিনিসটাও আপনাদেরকে বুঝতে হবে। এটাকে আপনি কতদিন, আপনি শুরুতে একটা কথা বলেছিলেন প্রথম ইনিংস শেষ, তাহলে ইউনূস সব কত ইনিংস খেলবে এটা কিন্তু বলেনি এখনো না। কিন্তু উনি বারবার বলেছেন ওনার রাজনৈতিক অভিলাষ নেই, উনি দল গঠন করবেন না, উনি একজন ব্যক্তি, দীর্ঘমেয়াদে থাকতে আসেননি। আপনি দেখুন, উনি একজন ব্যক্তি, ওনাকে বেছে নেওয়া হয়েছে এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য। ওনার চাইতে গ্রহণযোগ্য মানুষ আমাকে বাছাই করতে দিলেও আমি প্রফেসর ইউনূসের নামটাই বলতাম, কিন্তু ওনাকে বাছাই করে না। উনি একজন ব্যক্তি, উনি 1/11-এর পর থেকে, উনি এই ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত যখনই প্রত্যেকটা অকেশনেই কিন্তু উনি বলছে আমি নির্বাচনের ব্যাপারে ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট না, আমি নির্বাচন করব না। আমরা পরিষ্কার হলাম। কিন্তু যেই সরকারটি আজ প্রধান, তিনি সেই সরকারের মধ্যে থেকে অথবা এই সরকারের পৃষ্ঠপোষকতায় যারা সুশীল সমাজ দাবি করে এ পর্যন্ত আসেন এবং নানা দায়িত্ব নিয়ে বসে আছেন, তাদের নানা গুঞ্জনে যখন আমরা দেখি যে দেশে একটা সরকারের সমর্থনে একটি রাজনৈতিক দল আসতেছে,
রাজনৈতিক দল ক্ষমতায় মানে একটা রাজনৈতিক দল নতুন করে জন্ম নিলে এতে রাজনীতি করা মানুষের কোনো সমস্যা নাই, কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছে কোনখানে, যে নির্বাচন কবে দিবে সেটা যেমন সুনির্দিষ্ট হচ্ছে না, জনগণ যেমন এদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণ তো আশা করছে যে এরা একটা নির্বাচন দিয়ে চলে যাবে, কিন্তু দেখা গেল এই সংস্কারের উপলক্ষ করে আপনার ক্ষমতায় থাকা যেমন দীর্ঘায়িত করা, নির্বাচনকে বিলম্ব দিয়ে করা যদি হয়, তাহলে নির্বাচন নিয়ে মানুষের মনে সংশয় হবে, এটাই খুব স্বাভাবিক। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে আবার। রহিন হোসেন প্রিন্স, আমরা নতুন একটা রাজনৈতিক দল আসছে সেটি নিয়ে আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলছেন এবং আগে থেকেই বলে আসছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় যেন কোনো রাজনৈতিক দল না আসে, সেটি প্রশ্নবিদ্ধ হবে, আরও আগেই বলেছেন, এবং সেটি আসলে জনগণও তো বুঝতে পারবেন, জনগণ তো সেটি মানবেন না, জনগণ তো শেষ পর্যন্ত বিচারটা তারাই করবেন, ভোট তারা দেবেন। মনে করেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলটা হচ্ছে? যেটি না, প্রথমত আমি মনে করি যে কতগুলো তথ্য, ভুল তথ্য জনগণের সামনে যাচ্ছে, এবং এটা একটা কি বলবো যে সচেতনভাবে, জানি না সচেতন বা অবচেতনভাবে একটা বিশেষ গোষ্ঠীকে মার্কেটিং করা হচ্ছে। সেটা কি, রাজনৈতিক দল ইতিমধ্যে তো কয়েকটা চলে আসছে, কই তাদের আলোচনা তো আমি দেখি না। এবং আমি ধারণা করি, ধরেন যদি আগামী 5-6 মাসের পরও নির্বাচন হয়, মিনিমাম 30-40টা রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে এই সময়কালে দেখবেন গঠিত হয়েছে বা হবে। এর আগের চল এটা দেখেছি, তো এটাই স্বাভাবিক। নতুন রাজনৈতিক দল গঠিত হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না, কিন্তু পয়েন্টটা কি, আমরা দেখি অনেক সময় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক রাজনৈতিক দল গঠন করার প্রচেষ্টা হয় কি জন্যে, কতকগুলো এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে। তাহলে প্রথম কথা, একটা রাজনৈতিক দল হলে তো তার একটা নৈতিক ভিত্তি থাকতে হবে, তো তার নৈতিক ভিত্তি কি, জনগণের মধ্য থেকে উঠে আসবে। এখন সরকার যদি সে সরাসরি পৃষ্ঠপোষকতা করে অথবা সরাসরি না করলেও দৃশ্যমান হয় যে সরকারের পৃষ্ঠপোষকতা আছে, এখন জনগণ গ্রহণ করা না করা তো একটু পরের ব্যাপার, আসলে কি এটা নৈতিক? মোটেই নৈতিক না, কিন্তু ইতিমধ্যে কিন্তু এটা দৃশ্যমান। সেটা কি, ধরেন এই সরকারের মধ্যে যে আগের মানে ছাত্র আন্দোলনের সময়ের যে প্রতিনিধি তারা ক্ষমতায় আছে, তারা ডিফ্যাক্টো ছাত্রদের এক অংশ মিলে যে রাজনৈতিক দলগুলো করতে চাচ্ছে, যদি ইতিমধ্যে তাদের কয়েকটা বিভক্তি দেখছি, সেটা অন্য আলোচনা, সময় বলে দেবে তারা কি করবে, তারা তো তাদের সমর্থন করছে। এবং মিডিয়াও বারবার এইভাবে দেখাচ্ছে একজন উনি এসে দায়িত্ব নেন, উনি এসে দায়িত্ব নেবেন। তা আমি মনে করি যে উনির কথা হচ্ছে, উনি কেন এখনো পদত্যাগ করেন না? উনি যদি পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনের কাজ না করেন, উনি তো পরে পদত্যাগ করে একটা রাজনৈতিক দল গঠন করেন, তো ওনাকে তো আগেই এই অনৈতিকতার কারণে ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এবং ইউনূস সাহেব এই জিনিসগুলো বুঝে, যারা এর সাথে আছে, কে না জানে, সবাই জানে, তাদেরকে এখনো কি বলে যে উপদেষ্টা থেকে সরিয়ে দিচ্ছে না কেন? তা আমি তো বলবো যদি না দেয়, এই দায় কিন্তু ইউনূস সাহেবকে নিতে হবে। এবং যে উচ্চাসা মানুষ ইউনূস সাহেব সম্পর্কে করছেন, আলটিমেটলি সেটা কিন্তু একসময় ফানুস হয়ে যাবে। এবং সেটা হবে কি জানেন, কেন এই আলোচনাটা হচ্ছে, আমাদের ওভারঅল এই কথাটা বারবার বলছি, 5ই অগাস্ট বিজয়ের পর আমরা বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে, কারণ একদিনে কিন্তু প্রতিষ্ঠা হবে না, একটা ইলেকশন হয়ে গেলে প্রতিষ্ঠা হবে না, কিন্তু বারবার মনে রাখতে হবে। সুতরাং আমরা যদি এই ধারাটা না চালাইতে পারি, যে একটা ইলেকশন হলেই কি হবে না, কিন্তু আপনি তাহলে এই যে আমূল বদলে যাওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ধারাটা তো চালাইতে হবে। চালাইতে গেলে ধরুন এই মানুষ কি পরিমাণ হতাশ হবে এটা কি বুঝছেন? ধরুন যারা এই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে পার্টিসিপেট করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে আকাঙ্ক্ষা করলো, যদি দেখে তারাও একই রকম, তাহলে এর থেকে তো হতাশার কথা আর কিছু নেই। নিশ্চয়ই আমরা আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে, আবার এটাও হতাশার হবে যখন নির্বাচন হয়ে যাবে কিন্তু দেশের কোনো কিছু আসলে পাল্টাবে না, আবারও একই সিস্টেমেই চলবে, আবার আন্দোলন হবে, আবার আন্দোলন হবে। একটা নির্বাচিত সরকার প্রসঙ্গ যদি দায়িত্ব পালন করতে 5 বছর কেন, তার আগে ক্ষমতাচ্যুত করে আবার যাওয়া হবে, কোনো সমস্যা নেই, আমি তাতে কোনো সমস্যা দেখি। জি নিশ্চয়ই আমরা আরেকটা বিরতি নেব। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে আমরা কথা বলছি নির্বাচন নিয়ে, সংশয় কেন, আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। আমরা কথা বলছি নির্বাচন নিয়ে, সংশয় কেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার কাছে একেবারে শেষ মন্তব্য নিতে চাই। আমরা একটা বিরোধ লক্ষ্য করছি, নানা ক্ষেত্রেই মতভিন্নতা থাকতে পারে, কিন্তু স্পষ্ট হচ্ছে ছাত্রদলের সাথে আমরা দেখলাম যে কুয়েটের যে ঘটনা, সেখানে ছাত্রদল কিছুক্ষণ আগেও আজকে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যেখানে বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির তাদেরকে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে
হামলা চালিয়েছেন এবং তাদেরকে দোষারোপের উদ্দেশ্যে করেছেন। এই ধরনের বিরোধ আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে এই সময়টাতে এসে? যে আপনাকে আমি ধন্যবাদ দিয়ে এই কথাটা এইভাবে ওইখানটায় শুরু করে আমি বলি, এই যে বিরোধের কথা যেটা আপনি উপস্থাপন করলেন, এটা আমার কাছে একটা বিক্ষিপ্ত ঘটনা মনে হচ্ছে। আমার জাতীয় প্রেক্ষিতে যে সকল বড় ঘটনার জন্য আজকে দেশ এবং দেশের মানুষ বা রাজনীতিবিদরা উদ্গ্রীব, তার কাছে এটা একটা ক্ষুদ্র ঘটনা। তবে এটার একটা ইঙ্গিত আছে, সেটা হলেই যে আপনি নিজেই বললেন যে বৈষম্য বিরোধী ছাত্রদল এবং একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন মিলিতভাবে যখন না, এটা ছাত্রদলের অভিযোগ, ছাত্রদল বলা হচ্ছে এটা তাদের অভিযোগ, নিশ্চয়ই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই বলছে এটা ছাত্রদল করেছে। না, যাই হোক, তাদের একটা বক্তব্য যখন বাজারে আসছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার মতো বিষয় আছে এবং এর বাস্তবে আসলে কি সেটা হয়তো 2-1 দিনের পর আরো পরিষ্কার হয়ে যাবে, আমরা তখন একদম পরিষ্কার ধারণা নিতে পারি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সংস্কার নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি চলছে। আরেকটা জিনিস হলো, সেই কারণে তার প্রভাব কিন্তু নির্বাচনের উপরে পড়ছে। আপনি ইউনূস সাহেব বললেন আমি চলে যাব, কবে চলে যাব এটা কিন্তু উনি বলেননি। তারপরের ব্যাপার হলো, তারপরেও তিনি বলছেন ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, একটা আভাস দিয়ে গেলেন। তারপরের দিন তার অ্যাডভাইজার বললেন জাতীয় নির্বাচন আগে না। তাহলে চিফ অ্যাডভাইজার যখন জাতীয় নির্বাচনের কথা বললেন, তার উপদেষ্টা বললেন স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। হওয়া উচিত, এটা তো ব্যক্তিগত মত দিতেও না, ব্যক্তিগতভাবে চিফ অ্যাডভাইজারের বক্তব্য যেটা, তাকে ডিফাই করে আলাদা মতামত দেওয়া মানেই তো বিভ্রান্তি। তাইলে দেখা গেল যে আজকে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই। আমি একটু 1 মিনিট শেষ করে দিচ্ছি। তারপর আরেকটা জিনিস হলো, দেখেন, যে দেশে সরকার নাই সে দেশে আপনি স্থানীয় সরকার, আর স্থানীয় সরকার তো ইজ এ এইড টু দি গভর্নমেন্ট। সরকার না থাকলে, তারপর আমার লাস্ট কথাটা আমি আপনাকে এইভাবে বলে দিই যে দেখেন, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা কেউ কারো শত্রু না, কারো প্রতিপক্ষ না। এই সরকার যারা আজকে রাজনীতি ক্ষমতায় বসেছেন তারা কিন্তু রাজনৈতিক দলের সিদ্ধান্তের কারণেই ক্ষমতায় বসেছেন, সুতরাং তাদের সেই কথা ভুলে গেলে চলবে না। কেন বসেছিলেন, কেন বসেছেন, ক্ষমতায় কিভাবে বসে আছে, সেই কথা ভুললে চলবে না, মানুষ হতাশ হয়ে যাবে। প্রিন্স, ঐক্যমত্যের জায়গা কোথায় আসলে দেখেন? আমার মত ঐক্যমত্য হয়ে আছে। আচ্ছা, এখন সরকার কি ভূমিকা নেবে তার উপরে, যে যতটুকু ঐক্যমত্য হয়েছে, আমি অনুরোধ করব সরকার যেন এটা না ভাঙে বা কালক্ষেপণ না করে। কালক্ষেপণ উনি হয়তো, কেউ যদি ধরে নিলাম সৎ উদ্দেশ্যেই মনে করলো যতটুকু ঐক্যমত্য আছে আরেকটু ঐক্যমত্য করি, কোন পয়েন্ট ধরে নেই, নির্বাচনের বিষয় আছে, কথার কথা এতগুলো দল ঐক্যমত্য হয়েছে আরেকটু ঐক্যমত্য করি, কিন্তু এই ডিলে করার সময় ওনারা তো যথাযথভাবে ভূমিকা পালন করতে পারছেন না। আমি প্রত্যাশা আমাদের কাছে করছি না, নতুন নতুন সংকট তৈরি হবে। সুতরাং যতটুকু ঐক্যমত্য হয়েছে বা আছে তার ভিত্তিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারটা চূড়ান্ত করেই নির্বাচনের তারিখ ঘোষণা করুক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মবের নামে যে দুর্বৃত্তায়ন সন্ত্রাসী তৎপরতা চলতেছে, এটা বন্ধ করে সরকার দৃঢ় ভূমিকা যদি নিতে পারে, তাহলে ওইটাই হবে সবচেয়ে ঐক্যমত্য এবং তারা শান্তিপূর্ণভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা উদাহরণ সৃষ্টি করুক। এইটা ওনাদের টেনশনের কিছু নেই, যারা ক্ষমতায় আসবে কি করবে না করবে। অবশ্যই টেনশন জনগণের। কেউ যদি ক্ষমতায় আসে জনগণের পক্ষে না কাজ করে, 5 বছর ক্ষমতায় তাকে কে আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিছে? জনগণই দেখবেন নতুন করে আন্দোলন করেই সে তার পথ খুঁজে নেবে এবং যে ক্ষমতায় আসবে তাকেও তার নিজের লিখন পড়েই আগাতে হবে। আমি একটা লাইন আপনাকে বলবো, দেখুন জনগণ কি ভাববে, রাজনৈতিক দলের কর্মসূচি গ্রহণ করে নির্বাচন কিভাবে করবে, আপনি সবচেয়ে বড় কথা হলো জনগণের ভাবনা জনগণের কাছে ছেড়ে দেন। জনগণ কি চায় সেটা বুঝবেন। আপনি সংস্কারের নামে দেশের নির্বাচনটাকে বিলম্বিত করার যে অপকৌশল, মানুষ যেন এটা মনে না করে, এর থেকে মানুষকে মুক্ত রাখতে হবে। এটাই হলো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক পথে বাংলাদেশ হেঁটে যাবে, সেটি আসলে সবার লক্ষ্য। দর্শক, আজকের আলারাম স্টিল ইনসাইড পলিটিক্স এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে।